আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে। আগের ক্লাসে আমরা মার্কো পোলো সম্বন্ধে দেখেছি, আজকে ইবান বতুতা, ক্লাস 12 হিস্ট্রি, 3rd সেমিস্টার, ইউনিট 1। ইবান বতুতা একজন পণ্ডিত এবং পর্যটক ছিলেন। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1304 খ্রিস্টাব্দে। কোথায়? মরক্কোর তানজিয়া শহরে। এনার আসল নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন বতুতা। ভারতে এসেছিলেন খ্রিস্টীয় 14দশ শতকে। এনার উল্লেখযোগ্য গ্রন্থ ছিল কিতাবুল রিহলা অথবা দ্য রিহলা। এনার উপাধি দ্য ইসলামিক মার্কো পোলো বা দ্য ট্রাভেল অফ ইসলাম। ইসলামিক মার্কো পোলো। আর মার্কো পোলোর উপাধি কী ছিল? মিলিয়ন। অ্যাকচুয়ালি মিলিয়নটা তার ডাক নাম ছিল মার্কো পোলোর। আর ইবান বতুতার উপাধি ছিল দ্য ইসলামিক মার্কো পোলো বা দ্য ট্রাভেল অফ। ইনি মৃত্যু বা পরলোক গমন করেছিলেন 1369 থেকে 1377 খ্রিস্টাব্দের মধ্যে। কোথায়? এটাও কিন্তু তার জন্মস্থানে, অর্থাৎ মরক্কো তানজিয়া শহরে। এনার পিতা ছিলেন আবদুল্লাহ। 21 থেকে 22 বছর বয়সে ইবান বতুতা ইসলামের পবিত্র স্থান মক্কা, সিরিয়া, ইরাক, পারস্য, ইয়েমেন, ওমান সহ পূর্ব আফ্রিকার বহু উপকূল বন্দরে কিন্তু ভ্রমণ করে নেন। ইনি 1332 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে মধ্য ভারত ও চীন দেশ হয়ে ইবান বতুতা কিন্তু নিজের দেশে ফিরে যান। যাত্রাপথ। এনার যাত্রাপথ প্রথমে যান কিন্তু মধ্য এশিয়া থেকে হিন্দুকুশ পর্বত, তারপরে গজনি থেকে কাবুল, তারপর সিন্ধু নদীর তীরে গিয়েছিল 1333 খ্রিস্টাব্দে, তারপর নিজের দেশে ফিরে যান। এবার সিন্ধু নদীকে ইবান বতুতা পাঞ্জাব বলতো বা পাঞ্জাব, পঞ্চনদীর সমাহার। ইবান বতুতা মোহাম্মদ বিন তুগলকের সাথে সাক্ষাৎ করার জন্য দিল্লিতে আসেন। ইবান বতুতা দিল্লির দরবারে কাজী বা বিচারক পদে নিয়োগ হন 7 বছরের জন্য। দিল্লিতে তো মোহাম্মদ বিন তুগলকের সাথে দেখা করার জন্য আসে এবং এসে কিন্তু সেখানে কাজী বা বিচারক পদে নিয়োগ হয়ে গিয়েছিল 7 বছরের জন্য। ভারতে ইবান বতুতার নাম ছিল বদরউদ্দিন। তার পাণ্ডিত্যের জন্য তাকে মৌলানাও বলা হতো। 7 বছর তিনি এই পদে ছিলেন এবং 1342 সালে তিনি চীনে পাড়ি দিয়েছিলেন। ইবান বতুতার মতে দিল্লি হলো সারা মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ শহর। এই শহরে 28টি দ্বার ছিল, যার নাম যাদেরকে আমরা দরওয়াজা বলে থাকি। এখানে সমাধিক্ষেত্রে রজনীগন্ধা, জুঁই, বুনো গোলাপ লাগানো হতো। কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে কিন্তু 6 মাসের জন্য গম দান করা হতো বা গম বিতরণ করা হতো। জেলে কয়েদিদের শাস্তি হিসেবে মুন্ডচ্ছেদ করা। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তর করে। তার বিবরণী থেকে জানা যায় শেখ সিহাবউদ্দিন তার অধীনে চাকরি করতে অসম্মত হলে তিনি শেখের দাঁড়ি টেনে ছিঁড়ে দেওয়ার নির্দেশ দেন। সুলতান সিংহাসনের ওপর আসন পিঁড়ি হয়ে বসতেন। তিনি বিকেলবেলা দর্শন দিতেন, তাছাড়া অন্য টাইম কিন্তু এনাকে দেখা যেত না, শুধু বিকেলবেলা ইনি দর্শন দিতেন ভগবানের মতো, ঠিক আছে। তার আমলে ডাক ব্যবস্থা প্রচলিত ছিল। ভারতে চিঠিপত্র পাঠানোর 2 রকম ব্যবস্থা ছিল। কি? একটা হচ্ছে উলাক এবং একটা দাওয়া। উলাক হচ্ছে ঘোড়ার পিঠে প্রতি 4 মাইল অন্তর চিঠি হস্তান্তরিত হতো। অর্থাৎ এখানে একটা ঘোড়া আছে, এখানে একটা ঘোড়া, প্রতি 4 মাইল, এই ডিস্টেন্সটা হবে 4 মাইল। 4 মাইল অন্তর ঘোড়ার পিঠে করে যেত, তারপর চিঠিটা এঁকে দেবে, এ আবার 4 মাইল যাবে, অন্য কাউকে দেবে। এইভাবে কিন্তু এটা উলাক ব্যবস্থা। আর দাওয়া ব্যবস্থা হলো যে পায়ে হেঁটে প্রত্যেক মাইলে ডাকে তাঁবু থাকতো, প্রত্যেকে হাতে 2 হাত লম্বা লাঠি এবং অন্যটি হাতে তামার ঘন্টা নিয়ে কিন্তু বাজিয়ে যেত। অর্থাৎ যখনই ঘন্টা বাজিয়ে যাবে তখন সবাই জানতে পারবে যে হয়তো কোনো চিঠি এসেছে। ইবান বতুতা যখন ভারতের সান্দাপুরের বর্তমান নাম হচ্ছে গোয়া, তখন এখানে 36টি গ্রাম এবং 2টি শহর ছিল। এবার মালাবার উপকূল। সান্দাপুর থেকে কুইলান পর্যন্ত সমুদ্র উপকূলকে মালাবার উপকূল বলা হয়ে থাকে। এখানে 12টি স্বাধীন হিন্দু রাজ্য ছিল এবং এখানকার রাজা ছিল নায়ার সম্প্রদায়ের। রাজার উত্তরাধিকারী হতেন বোনের ছেলে অথবা ভাগ্নে। অর্থাৎ আমরা এতদিন থেকে জেনে এসেছি যে রাজার ছেলে রাজা হবে, কিন্তু এক্ষেত্রে মালাবার উপকূলে বোনের ছেলে বা ভাগ্নে কিন্তু রাজা হতো। মালাবার উপকূলে সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। এই মালাবার উপকূল কিন্তু সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট, কালিকট বন্দর। কালিকটের রাজারা ছিলেন হিন্দু। এখানকার জনগণ রাজাকে সামুরি বলতো। কালিকটের রাজাদেরকে জনগণ সামুরি বলতো এবং পর্তুগিজরা বলতো সামুরি জামোরিন।
পর্তুগিজরা কিন্তু জামোরিন বলতো। এই দেশের ব্যবসা আরব দেশের মুসলিমদের হাতে ছিল। এছাড়া চীন, সুমাত্রা, সিংহল, মালদ্বীপ থেকে মানুষেরা কালিকট বন্দরে আসতেন বাণিজ্যের উদ্দেশ্যে। এবার কুইলন, মালাবার অঞ্চলের অন্যতম শহর হচ্ছে কুইলন। বাজার ছিল সমৃদ্ধ। এখানে কুইলনের বণিকদেরকে সুলি বলা হতো। মালদ্বীপের অধিবাসীর অধিকাংশই ছিল মুসলমান। এখানে মালদ্বীপে কিন্তু নারকোল চাষ হতো। নারকোলের দড়ি, ছোবড়া রপ্তানি করা হতো। ধাতু নির্মিত মুদ্রার পরিবর্তে কড়ি ব্যবহার করা হতো। বিনিময়ে এখানকার 2000টি প্রবাল দ্বীপ ছিল, কি আরও বেশি ছিল। নেক্সট বাংলা, অর্থাৎ আমরা যে বাংলায় থাকি। মালদ্বীপ থেকে সিংহল, মালাবার ও কালিকট হয়ে বাংলায় আসেন ইবন বতুতা। প্রথমে উপস্থিত হয়েছিল সুদগাওয়ান বা চট্টগ্রাম, যেটা বর্তমান বাংলাদেশে অবস্থিত। বাংলাতে প্রচুর পরিমাণে ধান, গম এগুলো উৎপাদিত হতো। এখানে 2 দিরহাম মানে বর্তমান 25 পয়সা। 2 দিরহামে একটি ভেড়া আর 8টি মুরগি পাওয়া যেত, বা 30 হাত লম্বা সুতির একটা কাপড় পাওয়া যেত। 2 দিরহাম অর্থাৎ 25 পয়সায় তাহলে 8টি মুরগি পাওয়া যেত, একটা ভেড়া পাওয়া যেত, এবং 30 হাত লম্বা একটা সুতির কাপড়ও পাওয়া যেত। অবশ্য আলাদা। ব্রিটিশরা বাংলাকে উপহাস করে বলতেন দজাকি নিয়ামত, বা সুন্দর জিনিসের পরিপূর্ণ মোড়ক। এখানে দাসীদের কেনাবেচা চলতো। তখন বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন। অসম এবং মেঘনা নদী। চট্টগ্রামের পর ইবন বতুতার গন্তব্যস্থল ছিল কামরূপ, যাকে আমরা অসম বলে থাকি। তাহলে কামরূপের বর্তমান নাম হচ্ছে অসম, আর সান্দাপুরের বর্তমান নাম গোয়া। বাংলাদেশের সিলেট কামরূপ ছিল। এবং ইবন বতুতা এখানে 3 দিন ছিলেন। ফেরার পথে মেঘনা নদীকে তিনি নীল নদ বলে বর্ণনা করেছেন। মেঘনা নদীকে তিনি নীল নদের সাথে তুলনা করেছেন, বা নীল নদ বলে বর্ণনা করেছেন। অন্যান্য তথ্য, কনৌজ শহরটি দুর্গে ঘেরা ছিল। এখানে চিনি উৎপাদন বেশি হতো। এখানে দর্শনীয় স্থান ছিল গোয়ালিয়র দুর্গ, দেবগিরি দুর্গ আর খজুরাহ মন্দির। দৌলতাবাদের বাসিন্দারা ছিল মারাঠা। তারাবাবাদ নামক স্থান ছিল গায়ক গায়িকাদের বাজার। প্রতিটি দোকান গালিচায় সজ্জিত থাকত, এবং দোকানের ঠিক মাঝে এক গায়িকা থাকত, এবং নৃত্য প্রদর্শন হতো। প্রধান গায়ক তিনি প্রতি বৃহস্পতিবার ভোরে প্রার্থনার পর বাজারের মাঝে বসতেন। প্রধান গায়ক সে হচ্ছে প্রতি বৃহস্পতিবার ভোরের প্রার্থনার পরে কিন্তু বাজারের মাঝে বসতো। বাজারে মসজিদ ও মন্দির ছিল। বছরে 2 বার শস্য উৎপাদন হতো। সুতি, মসলিন, রেশম, ব্রোকেট এবং স্যাটিনের খুব চাহিদা ছিল। আঙ্গুর ও পান গাছের চাষ হতো এখানে। এছাড়া এখানে দাসরা গৃহকর্ম ও পালকি বহন করত। যুদ্ধ এবং সাময়িক অভিযানের সময় পরাজিত রাজ্য থেকে দাসী সংগ্রহ করা হতো। অর্থাৎ কোনো একটি রাজা অন্য একটি রাজ্যকে দখল করলো, এবং সেই যে দখল করা যে রাজ্যটি, সেখান থেকে, সেটা তো পরাজিত রাজ্য, সেখান থেকে কিন্তু দাসী এরা সংগ্রহ করতো। একজন দাসের তুলনায় একজন দাসীর মূল্য ছিল অনেক কম। দাস বলতে ছেলেদেরকে বোঝাচ্ছে। তো ছেলে যে দাস যারা রয়েছে তাদের তুলনায় মেয়েদের কিন্তু মূল্য অনেকটাই কম ছিল। সতীদাহ প্রথা, ইবন বতুতা নিজে লাহোরে এক শিশু কন্যাকে সতী হতে দেখেছেন। কিছু কোয়েশ্চেন, কোন স্থানটি দুর্গে ঘেরা ছিল? কনৌজ। সুলি কাদের বলা হতো? কুইলনের বণিকদের। সান্দাপুর দ্বীপে গ্রাম ছিল 36টি, আর শহরের সংখ্যা ছিল 2টি। জামোরিন বলা হতো পর্তুগিজ যারা আছে তারা কিন্তু জামোরিন বলতো। কালিকট বন্দরের যে রাজা তাদেরকে জামোরিন বলতো কারা? পর্তুগিজরা। ইবন বতুতা কয় বছর কাজী পদে ছিলেন? প্রায় 7 বছর। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।